Dear students, in this lecture we will study the fermentation process which we have already discussed earlier part of this chapter. প্রথম দিকের ক্লাসগুলোয় আমি অলরেডি ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়া তোমাদের বলেছি। ইটস এ অ্যানারোবিক পাথওয়ে। অ্যানারোবিক মিন্স অ্যাবসেন্স অফ অক্সিজেন। দিস প্রসেস টেক্স প্লেস। অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। সেখানে one molecule of glucose break down হয়ে through series of reaction 2 molecule of pyruvic acid formation হয়। এই পাথওয়েটা তোমার গ্লাইকোলাইসিস পাথওয়ে, যেটা আমি তোমাদের অলরেডি বিস্তারিতভাবে পড়িয়েছি। এখানে আমি অত্যন্ত ছোট করে দেখিয়েছি যে 1 molecule of glucose 6 কার্বন কম্পাউন্ড ব্রেক ডাউন হয়ে 2 molecule of pyruvic acid 3 কার্বন কম্পাউন্ড কী করে ফর্মেশন হয়। এটা পাইরুভিক অ্যাসিডের ফর্মুলা CH3 C ডবল বন্ড ও COOH। এইবার দেখো, প্রথমে অ্যালকোহলিক ফার্মেন্টেশন, সেখানে এই 2 মলিকুল অফ CO2 বেরিয়ে যাচ্ছে। যদি 2 মলিকুল অফ CO2 পাইরুভিক অ্যাসিড থেকে বেরিয়ে যায় তাহলে কি পড়ে থাকবে? CH3 C ডবল বন্ড ও অ্যান্ড H মিন্স CHO মিন্স অ্যাসিটাইলডিহাইড। তাহলে দেখো, অ্যালকোহলিক ফার্মেন্টেশনে যেটা ইস্টের বডিতে ঘটে, অকার্স ইন ইস্ট, 2 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড ডিডাকশন হচ্ছে, যেটাকে ডিকার্বক্সিলেশন বলছি। এনজাইমের নাম পাইরুভেট ডিকার্বক্সিলেজ। যেহেতু পাইরুভিক অ্যাসিড থেকে ডিডাকশন হচ্ছে তাই পাইরুভেট, কার্বন ডাইঅক্সাইড ডিডাকশন হচ্ছে তাই ডিকার্বক্সিলেজ। ডিকার্বক্সিলেশন প্রসেসের দ্বারা এই CO2 রিমুভ হচ্ছে, ফলে CH3 C ডবল বন্ড ও H পড়ে থাকছে। কি ফর্মেশন হচ্ছে? অ্যাসিটাইলডিহাইড। এই অ্যাসিটাইলডিহাইডে রিডাকশন হবে। রিডাকশন হলে হাইড্রোজেন কে দেবে? NADH। NADH হাইড্রোজেন দিয়ে NADH কিসে কনভার্সন হবে? NAD। তাহলে দেখো, এখানে অ্যাসিটাইলডিহাইড, তার রিডাকশন, হাইড্রোজেনকে দেবে NADH। NADH হাইড্রোজেন দিয়ে NAD প্লাস। এই হাইড্রোজেন যেটা NADH দিল সেটা কার মধ্যে চলে গেল? ইথাইল অ্যালকোহলের মধ্যে। তাহলে অ্যাসিটাইলডিহাইড তার ফর্মুলা কি? CH3CHO। এখানে দেখো একটা H, এখানে একটা H যুক্ত হলো, দিয়ে CH3HOH, এখানে H, CH3C ডবল ও। তাহলে অ্যাসিড ইথাইল অ্যালকোহল C2H5OH ফর্মেশন হলো। হাইড্রোজেন কে দিল? NADH। তাহলে আমরা দেখলাম পাইরুভিক অ্যাসিড থেকে প্রথমে অ্যাসিটাইলডিহাইড কার্বন ডাইঅক্সাইড ডিডাকশনের পরে, সেখান থেকে রিডাকশনের পরে অ্যাসিটাইলডিহাইড থেকে ইথাইল অ্যালকোহল ফর্মেশন হলো। এই যে পার্টটা, এটাকে বলা হয় অ্যালকোহলিক ফার্মেন্টেশন। আমরা এবার করব ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। এখানে দেখো, এটা পাইরুভিক অ্যাসিডের ফর্মুলা CH3COOH। এর থেকে রিডাকশন হবে, রিডাকশন হয়ে হাইড্রোজেন বেরিয়ে যাবে। হাইড্রোজেন কে দেবে রিডাকশনের পরে? NADH। NADH হাইড্রোজেন দিয়ে NADH কিসে কনভার্সন হবে? NAD প্লাস। এই হাইড্রোজেনটা কার মধ্যে চলে যাবে? ল্যাকটিক অ্যাসিডের মধ্যে। তাহলে এই হাইড্রোজেনটা যুক্ত হবে, দেখো যুক্ত হলো CH3, এখানে একটা H, এখানে একটা H যুক্ত হলো, দিয়ে CH3HOH COOH ল্যাকটিক অ্যাসিড। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে এখানে একটা H, এখানে একটা H যুক্ত হয়ে পাইরুভিক অ্যাসিড কিসে ফর্মেশন হলো? পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হলো। যেহেতু রিডাকশন হয়েছে এবং হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাই ল্যাকটেট, যেহেতু ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়েছে ল্যাকটেট, এবং হাইড্রোজেন ডিডাকশন হয়েছে ডিহাইড্রোজিনেজ এনজাইম। ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ এনজাইম ফাংশনের জন্য কি দরকার? FMN, ফ্লাভিন মনোনিউক্লিওটাইড এবং জিঙ্কের প্রেজেন্সে এটা অ্যাক্টিভেট হয় এনজাইমটা। এই প্রসেসটা কোথায় হয়? ল্যাক্টোব্যাসিলাস অ্যান্ড মাসেল এর মধ্যে সংগঠিত হয়, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন বলে। এখানে দেখো NADH ফর্মেশন হলো 2 মলিকুল, এখানে NADH ইউজ হয়ে গেল, তাহলে নেট রেজাল্ট
জিরো। এখানে NADH ফরমেশন আর এখানে NADH ইউজ, নেট জিরো। দিস পাথওয়ে ক্যান অকার ইন ইউক্যারিওট, ল্যাক্টোব্যাসিলাস, prokaryote in lactobacillus, eukaryote in muscles. Lactic acid bacteria helps in curd formation বা দই তৈরিতে সাহায্য করে। তাহলে আমরা অ্যালকোহলিক ফার্মেন্টেশন পড়লাম, পাইরুভিক অ্যাসিড থেকে কীভাবে ইথাইল অ্যালকোহল ফর্মেশন হলো। আমরা এখানে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন পড়লাম, সেখানে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হলো। বোথ অকার in absence of oxygen, so this fermentation is also called anaerobic pathway. In muscles, সেখানে if there is deficiency of oxygen, lactic acid fermentation ঘটে এবং ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়। মাসলে যদি অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয় তখন ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন ঘটে এবং ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়। অ্যালকোহলিক ফার্মেন্টেশন, যেখানে অ্যালকোহল পাইরুভিক অ্যাসিড থেকে ফর্মেশন হয়। দিস অ্যালকোহল ইজ টক্সিক ইন নেচার। অ্যালকোহলটা কোথায় তৈরি হয়? ইস্টের বডিতে, কারণ অ্যালকোহলিক ফার্মেন্টেশন অকার্স ইন ইস্ট। এইবারে এই অ্যালকোহল যেটা ফর্মেশন হচ্ছে ইস্টের বডিতে, তার কনসেন্ট্রেশন যদি মোর দেন 30% হয়ে যায়, দেন ইট উইল বিকাম পয়জানাস, এটা টক্সিক হয়ে যায়, ফলে ইস্টের মৃত্যু ঘটে। ইট ক্যান কজ দ্য ডেথ অফ ইস্ট। তাহলে অ্যালকোহল ফার্মেন্টেশনে অ্যালকোহলের কনসেন্ট্রেশন 13%-এর মধ্যে থাকতে হবে। 13%-এর বেশি যদি ইস্টের বডিতে হয়ে যায়, ইস্টের মৃত্যু ঘটবে। অ্যালকোহলিক ফার্মেন্টেশন উই ক্যান ফর্ম, এই অ্যালকোহলিক ফার্মেন্টেশনের দ্বারা কী তৈরি হয়? ওয়াইন, বিয়ার, যেখানে অ্যালকোহলের কনসেন্ট্রেশন ওয়াইন এবং বিয়ারের মধ্যে লেস, কারণ 13%-এর বেশি হয়ে গেলে অ্যালকোহলিক ফার্মেন্টেশনের দ্বারা অ্যালকোহল তৈরি হলে এবং তার কনসেন্ট্রেশন যদি 13%-এর বেশি হয়, সেক্ষেত্রে সেটা পয়জনাস হয়ে যায়, টক্সিক হয়ে যায়। তাই তো অ্যালকোহলিক ফার্মেন্টেশনের মাধ্যমে উৎপন্ন ওয়াইন এবং বিয়ারের মধ্যে অ্যালকোহল কনসেন্ট্রেশন ইজ লেস। কিন্তু দেখো বাকি যে সমস্ত অ্যালকোহলিক প্রোডাক্ট আছে, সেখানে অ্যালকোহলের কনসেন্ট্রেশন অনেক বেশি, মোর দেন 13%। এক্সাম্পল উইস্কি, ভডকা, ব্রান্ডি, রাম। সেখানে অ্যালকোহলের কনসেন্ট্রেশন এত বেশি কী করে হলো? কারণ সেখানে অ্যালকোহলিক ফার্মেন্টেশন প্রসেসে হয় না, সেটা ডিস্টিলেশন প্রসেস সেখানে ইউজ হয়। তাই তো অ্যালকোহলের কনসেন্ট্রেশন বেশি হয়। অ্যালকোহলিক ফার্মেন্টেশন প্রসেস ইউজ হলে অ্যালকোহলের কনসেন্ট্রেশন 13%, কিন্তু যদি ডিস্টিলেশন প্রসেস ইউজ হয়, সেখানে অ্যালকোহলের কনসেন্ট্রেশন 13%-এর বেশি হবে। এবার এটিপি ফর্মেশন কত হবে অ্যালকোহলিক এবং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে? থ্রু অক্সিডেটিভ ফসফোরাইলেশন 2 NADH ফর্মড, 2 NADPH ইউজড। আমি তোমাদের অলরেডি দেখিয়েছি। দেখো 2 NADH ফর্ম হচ্ছে, 2 NADH ইউজ হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশনে। আবার তুমি যদি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন দেখো, এখানেও 2 NADH ফর্মেশন হচ্ছে এই স্টেপটা, আবার 2 NADH ইউজ হচ্ছে, তাই নেট NADH ফর্মেশন ইজ 0। সো তাই এটিপি ফর্মেশন 0। এসএলপির মাধ্যমে, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের মাধ্যমে 4 ATP ফর্মেশন হচ্ছে। দেখো টোটাল এটিপি ফর্মেশন 4 ATP, কিন্তু ইউজ হচ্ছে কত? 2 ATP। নেট প্রোডাকশন 2 ATP। CO2 ফর্মেশন, অ্যালকোহলিক ফার্মেন্টেশনের ক্ষেত্রে 2 CO2 আর রিলিউজড, কিন্তু ল্যাকটিক অ্যাসিড ফর্মেশনের ক্ষেত্রে CO2 ফর্মেশন অ্যাবসেন্ট। তাহলে একমাত্র CO2 কোথায় ফর্মেশন হচ্ছে? অ্যালকোহলিক ফার্মেন্টেশনে। সেখানে দেখো আমি তোমাদের দেখিয়েছি, ডিকার্বক্সিলেশন হচ্ছে, পাইরুভিক অ্যাসিড থেকে এই CO2টা রিলিজ হচ্ছে 2 CO2, তাই 2 মলিকুল অফ CO2 ফর্মেশন অকার অনলি ইন অ্যালকোহলিক ফার্মেন্টেশন, কিন্তু ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে CO2 প্রোডাকশন ইজ অ্যাবসেন্ট। এবার দেখো তাহলে টোটাল প্রোডাকশন অফ CO2 2, H2O ফর্মেশন, NADH প্রোডাকশন 2 মলিকুল, আবার 2 মলিকুল ইউজ হয়ে যাচ্ছে, তাই NADH থেকে অক্সিজেন ওই ওয়াটার ফর্মেশন অ্যাবসেন্ট, কিন্তু ডাইরেক্ট ওয়াটার ফর্মেশন 2 মলিকুল ওয়াটার ইউজড অ্যান্ড 2 মলিকুল রিলিজ, সো ডাইরেক্ট ওয়াটার ফর্মেশন ইজ 0। তাহলে আমরা যদি ফার্মেন্টেশন প্রসেসে এটিপি ফর্মেশন দেখি 2 ATP, কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন 2 মলিকুল অফ CO2 এবং ওয়াটার মলিকুল 2 মলিকুল ইউজ হচ্ছে এবং 2 মলিকুল রিলিজ হচ্ছে,
ডাইরেক্ট সো নেট প্রোডাকশন ইজ 0। নেক্সট, তাহলে আমরা কম্প্যারিজন করব অ্যারোবিক এবং অ্যানারোবিক। ফার্মেন্টেশনকে অ্যানারোবিক কেন বলছি? কারণ ফার্মেন্টেশন প্রসেস অকার or alcoholic or lactic acid fermentation occur in absence of oxygen। তাহলে in presence of oxygen অ্যারোবিক কন্ডিশনে কমপ্লিট ব্রেকডাউন অফ ফুড, আর এখানে ফার্মেন্টেশনে পার্সিয়াল ব্রেকডাউন অফ ফুড। অ্যারোবিক কন্ডিশনে ইন প্রেজেন্স অফ অক্সিজেন 686 কিলো ক্যালোরি এনার্জি প্রডিউসড। ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন ফার্মেন্টেশনে, অ্যালকোহলিক ফার্মেন্টেশনে 58 কিলো ক্যালোরি এনার্জি প্রডিউসড। তাহলে কতটা তৈরি হচ্ছে? টোটাল 686, তারপর এখানে কত 58, টোটাল কত 88.4% এনার্জি ইজ রিলিজড থ্রু অ্যালকোহলিক ফার্মেন্টেশন। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে 36 কিলো ক্যালোরি, 36 বাই 686, টোটাল 5.2% এনার্জি ইজ রিলিজড থ্রু ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। হেয়ার এনার্জি ইজ ট্রাপড থ্রু এটিপি, 38 মলিকুলার এটিপি এখানে ফরমেশন হচ্ছে। এখানে অ্যালকোহলিকে 2 মলিকুলার এটিপি, অর্থাৎ 2/38, 5.2% এনার্জি ট্রাপড। এখানেও 5.2% এনার্জি। এখানে অ্যারোবিকে CO2 ফরমেশন 6 মলিকুল, অ্যালকোহলিকে ফার্মেন্টেশনে 2 মলিকুল, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে অ্যাবসেন্ট। ওয়াটার মলিকুল ফরমেশন অ্যারোবিকে 6 মলিকুল, অ্যালকোহলিকে অ্যাবসেন্ট ওয়াটার ফরমেশন, এবং ল্যাকটিক অ্যাসিডেও ওয়াটার ফরমেশন অ্যাবসেন্ট। NADH অক্সিডেশন অ্যারোবিকে অক্সিডেশন ইজ ফাস্টার, এখানে NADH অক্সিডেশন ইজ স্লোয়ার। নাও উই উইল স্টাডি দ্য পাস্টুর এফেক্ট। ডিয়ার স্টুডেন্টস, অ্যানারোবিক রেসপিরেশন থেকে অ্যারোবিক রেসপিরেশনে যাচ্ছে। 38 মলিকুলার এটিপি রিকোয়ার্ড। 38 অ্যানারোবিক থেকে আমি যদি অ্যারোবিকে যাই, অ্যারোবিকে দেখব 1 গ্লুকোজ মলিকুল ব্রেকডাউন হয়ে 38 মলিকুল এটিপি প্রোডাকশন হচ্ছে। এইবারে এই অ্যারোবিকে 1 গ্লুকোজ মলিকুল ব্রেকডাউনে 38 মলিকুল অফ এটিপি, আমরা যদি শাটল সিস্টেম দেখি সেখানে যদি ম্যালেট অ্যাসপার্টেট শাটল সিস্টেম, সেখানে 38 মলিকুল, এবং গ্লিসারল ফসফেট হলে 36 মলিকুল। ব্রেকডাউন কত হচ্ছে? 1 গ্লুকোজ মলিকুল। এইবার ইনহিবিশন অফ গ্লুকোজ ব্রেকডাউন ইন প্রেজেন্স অফ অক্সিজেন ইজ কল্ড পাস্টুর এফেক্ট। গ্লুকোজের কম ব্রেকডাউন, মাত্র একটা ইনহিবিশন অফ গ্লুকোজ ব্রেকডাউন, গ্লুকোজের ব্রেকডাউন কমে আসছে, সো ইট ইজ কল্ড পাস্টুর এফেক্ট। অ্যারোবিক রেসপিরেশনে ইন প্রেজেন্স অফ অক্সিজেন গ্লুকোজের ব্রেকডাউন কম, এবং অ্যারোবিক রেসপিরেশনে সেম অ্যামাউন্ট অফ, যদি আমি এটিপি পেতে চাই অ্যানারোবিকে, তাহলে কতটা লাগবে? তাহলে দেখো, অ্যারোবিকে 1 মলিকুল গ্লুকোজ ব্রেকডাউন, ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যারোবিক রেসপিরেশন 1 মলিকুল গ্লুকোজ ব্রেকডাউন 38 এটিপি। কিন্তু অ্যানারোবিকে তুমি যদি চাও 1 মলিকুল গ্লুকোজ ব্রেকডাউনে 2 এটিপি। ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন গ্লুকোজ ব্রেকডাউন রেট, সেখানে গ্লুকোজ ব্রেকডাউন হচ্ছে, ফলে 2 এটিপি প্রোডাকশন হচ্ছে। কিন্তু আমি যদি 38 এটিপি পেতে চাই, তাহলে কত মলিকুল গ্লুকোজ ব্রেকডাউন করতে হবে? 19 মলিকুল। কারণ অ্যানারোবিকে 1 মলিকুল গ্লুকোজ ব্রেকডাউনে 2 এটিপি পাচ্ছি, এখানে 1 মলিকুল গ্লুকোজ ব্রেকডাউনে 38 এটিপি পাচ্ছি। আমি এখানেও যদি 38 এটিপি পেতে চাই, তাহলে 1 মলিকুল গ্লুকোজ থেকে 2 মলিকুল এটিপি, তাহলে 38 পেতে গেলে 19 মলিকুল গ্লুকোজ দরকার। এখানে 1 মলিকুল গ্লুকোজ থেকেই পেয়ে যাচ্ছে, এখানে 19 মলিকুল গ্লুকোজ লাগছে, তখন এখানে গ্লুকোজের পরিমাণ অ্যানারোবিকে বেশি লাগছে। তাহলে আমরা বলতে পারি ফ্রম অ্যারোবিক টু অ্যানারোবিক গ্লুকোজ ব্রেকডাউন রেট ইজ ইনক্রিজ। এখানে 1 মলিকুল, এখানে 19 মলিকুল গ্লুকোজের ব্রেকডাউন ইনক্রিজ হচ্ছে, এটাকে বলা হয় ক্রাফট-রি এফেক্ট। কিন্তু তুমি যদি অক্সিজেন দিয়ে দাও, ইন প্রেজেন্স অফ অক্সিজেন 1 মলিকুল গ্লুকোজ ব্রেকডাউন হবে, এবং সেখানে 38 এটিপি পাওয়া যাবে। মানে অ্যারোবিকে গ্লুকোজের ব্রেকডাউন রেটটা ডিক্রিজ করছে। অ্যারোবিকে গ্লুকোজের ব্রেকডাউন রেট ডিক্রিজ, মাত্র 1 মলিকুল গ্লুকোজ ব্রেকডাউন 38 এটিপি, এটাকে পাস্টুর এফেক্ট। কারণ অ্যারোবিক ইন প্রেজেন্স অফ অক্সিজেন গ্লুকোজের ব্রেকডাউন রেট ডিক্রিজ, কম গ্লুকোজ ব্রেকডাউন হচ্ছে, ফলে 38 এটিপি।
কিন্তু অ্যারোবিক থেকে অ্যানারোবিকে যাও, গ্লুকোজের ব্রেকডাউন রেট ইনক্রিজ করছে 1 মলিকুল গ্লুকোজ থেকে মাত্র 2 মলিকুল এটিপি, তাহলে 38 এটিপি পেতে গেলে গ্লুকোজের ব্রেকডাউন বাড়াতে হবে 1 থেকে 19 যদি করে দাও তাহলে 38 এটিপি। তাহলে ফ্রম অ্যারোবিক টু অ্যানারোবিক ব্রেকডাউন রেট অফ গ্লুকোজ ইনক্রিজ, ইট ইজ কল্ড ক্রাফট-লি এফেক্ট। অ্যারোবিক পাস্তুর এফেক্ট, গ্লুকোজের ব্রেকডাউন কম, অ্যানারোবিক গ্লুকোজের ব্রেকডাউন বেশি, ক্রাফট-লি এফেক্ট। So if we withdraw oxygen then glucose breakdown rate is increase. অক্সিজেন যদি বার করে নিই, আমরা যদি অক্সিজেন বার করে নিই, গ্লুকোজের ব্রেকডাউন রেট ইনক্রিজ করে যাবে, ক্রাফট-লি এফেক্ট। অক্সিজেন যদি দিয়ে দিই, এত অক্সিজেন দিচ্ছি, গ্লুকোজের ব্রেকডাউন রেট কমে যাবে, পাস্তুর এফেক্ট। অক্সিজেন দিচ্ছি আর অক্সিজেন উইথড্র করছি, গ্লুকোজের ব্রেকডাউন রেট ইনক্রিজ করছে, ক্রাফট-লি এফেক্ট। থ্যাংক ইউ স্টুডেন্টস।